খোঁজ নিয়ে দেখলাম আমার ওয়াগন ও সারগুলো ঠিক আছে। খুশিতে নাচতে লাগলো চুলু ড্রাইভার ও কিশোর পশুচারক। ওদের ধারণা হয় আমরা মারা গেছি, কাজেই ঠিক করে বাড়ির দিকে রওনা হবে। অভ্যর্থনা জানাতে এলো টমাসও। তবে আমার মনে হলো জুলুদের মতো সেও চমকে গেছে এই নিরাপদ প্রত্যাবর্তনে। এতে খুব খুশি মনে হলো না ওকে। তাকে বললাম একটা লড়াইয়ে মারা গেছে ক্যাপ্টেন রবার্টসন, তবে তার মেয়েকে উদ্ধার করে এনেছি নরখাদকদের হাত থেকে। টমাসকে জানিয়ে দিলাম ভুলেও যেন এই কথা প্রচার না করে। আমস্লোপোগাস ও গোরাকোর মাধ্যমে জুলুদের একই কথা জানালাম। বলে দিলাম এ অভিযানের ব্যাপারে কাউকে যেন কিছু না জানায়, নইলে ওদের উপর পড়বে সাদা ডাইনির অভিশাপ এবং তার প্রতিফল ভয়ঙ্কর মৃত্যু। আয়েশা ও তার সংযুক্ত সমস্ত কিছু মনের ভিতর তালাচাবি দিয়ে লুকিয়ে রাখতে হবে, নইলে ধ্বংস হবে আত্মীয় স্বজন নিয়ে। এ সমস্ত বিষয় ঠিক মৃত জুলু রাজাদের নাম উচ্চারণের মতো। ওদের উচিত হবে না কিছু বলা বা গল্প করা, এবং এরপর থেকে কখনো তারা একটা কথাও বলেনি। এর মূল কারণ ছিল আয়েশা। জুলুরা বুঝে নিয়েছিল আসলে দুনিয়ার সেরা ডাইনি ওই সাদা রানী। দ্বিতীয় কারণ ছিল আমস্লোপোগাসের কুঠার। কেউ প্রতিজ্ঞা ভঙ্গ করলে তাকে মরতে হতো। সে রাতে শুয়ে পড়ল ইনেজ, কিন্তু নিজ বাড়ি চিনতে পারল না। কোর শহরে ফেরার পর যেন হয়ে ওঠে শিশুর মতো। তবে পরদিন সকালে ছুটতে ছুটতে এলো হ্যান্স। বলল একদম বদলে গেছে ইনেজ, আমার সঙ্গে কথা বলতে চেয়েছে। একটু সন্দেহ নিয়ে গেলাম। গিয়ে দেখি বসবার ঘরে পরনে ইউরোপিয়ান পোশাক। শুধু যে ওয়ারড্রোব থেকে পোশাক নিয়ে পড়েছে তাই নয়, ওই একই ঘুমে আবার যৌক্তিক ভদ্রমহিলা হয়ে উঠেছে। মিস্টার কোয়াটারমেইন আমাকে বলল আমি বোধহয় অসুস্থ ছিলাম। শেষ মনে পড়ে আপনারা জলহস্তি শিকার করতে যাওয়ার পর সে রাতে ঘুমাতে যাই। আমার বাবা কোথায়? শিকার করার সময় কোনো বিপদে পড়েনি তো? আমি সত্যি দুঃখিত, মিথ্যা বললাম। মনের ভিতর ভয় আবারও না চিতি হারায়। হ্যাঁ, খারাপ একটা ঘটনা ঘটে গেছে। একটা মর্দা জলহস্তি তাকে মারিয়ে যায়। ওটা তীরে এসেছিল, তোমার বাবা মারা যান। বাধ্য হয়ে ওখানে কবর দিই। কিছুক্ষণের জন্য মাথা নিচু করে নিল ইনেজ। ওর বাবার আত্মা মুক্তি লাভ করুক, সেজন্য বিড়বিড় করে প্রার্থনা করতে লাগলো। তারপর তীক্ষ্ণ চোখে আমার দিকে চেয়ে বলল, মিস্টার কোয়াটারমেইন, কেন যেন মনে হচ্ছে আপনি পুরো ঘটনা বলেননি। বোধহয় চাইছেন না বিস্তারিত বর্ণনা দিতে। হ্যাঁ, তাই বললাম। তুমি বেশ কিছুদিন অসুস্থ ছিলে। বাবার মৃত্যু সংবাদ সহ্য করতে পারোনি। ভেঙে পড়ো মানসিকভাবে। তবে আমার উপর বিশ্বাস রাখতে পারো, যদি কিছু লুকিয়ে থাকি তা তোমার বর্তমান সুস্থতার জন্য। আমি আপনাকে পুরোপুরি বিশ্বাস করি, জবাবে বলল ইনেজ। এবার আমাকে একটু একা থাকতে দিন। তবে তার আগে বলুন, সেসব মেয়ে মানুষ আর তাদের বাচ্চারা কোথায়? তোমার বাবার মৃত্যুর পর ওরা চলে যায়। আবারও মিথ্যা বললাম। আমার দিকে চাইলো, তবে কোনো মন্তব্য করলো না। এরপর বিদায় নিয়ে বেরিয়ে এলাম। পরে ওই অভিযানের কতটা মনে রাখতে পেরেছে ইনেজ তা আমি জানি না, তবে ধারণা করি খুব কম। টমাসো থেকে শুরু করে প্রত্যেককে হুমকি দেওয়া হয়েছিল ওই বিষয়ে একটা কথা বললে তার ফল হবে কঠিন মৃত্যু। তাছাড়া ইনেজ বুদ্ধিমতী মেয়ে, বুঝে নিয়েছিল কিছু বিষয় থাকে যেসব নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। তাছাড়া জানতো ওর বাবা মারা যাওয়ার পর অদ্ভুত কিছু ঘটে, ফলে সে অচেতন রোগে আক্রান্ত হয় বা পাগলামে ধরে বসে। কাজেই এসব নিয়ে আর ভাবতে চায়নি।
আজও আমি খুশি যে আর কখনো ওই প্রসঙ্গ তোলেনি, নইলে কিভাবে ইনেসকে বোঝাতাম ওর ব্যাপারে প্রতিটা ভবিষ্যৎবাণী সঠিক দিয়েছে আয়শা। কেন শিশুসুলভ হলো ইনেজ, আবার বাড়ি ফিরে সুস্থ হলো? আমার কাছে কি ব্যাখ্যা ছিল? অবশ্যই ইনেজ জানতে চেয়েছিল কোথায় গেছে জেনি। জবাবে জানিয়েছিল সে যখন অসুস্থ ছিল সে সময় মারা যায় মেয়েটা। আমাকে আবারও মিথ্যা বলতে হয়েছে, তবে কখনো কখনো সত্য বলার চেয়ে মিথ্যা বললে অনেক সঠিক বিচার হয়। তাছাড়া এসব মিথ্যা বলার পর বিবেকের দংশন হয়নি। যাই হোক, এবার শেষ করি ইনেজের কাহিনী। সুস্থ হওয়ার পর ওকে দেখেছি আমি দুঃখী ও ধার্মিক মেয়ে হিসাবে। প্রায় প্রতিনিয়ত প্রার্থনা করত। ওই অভ্যেস বোধহয় পেয়েছে বাবার কাছ থেকে। রবার্টসন বদলে যাওয়ার পর অস্বাভাবিক হয়ে ওঠে। তার মেয়েও অনুসরণ করেছে ওই পথ। আমরা সভ্যজগতে ফিরবার সময় প্রথম যে লোকের সঙ্গে দেখা হলো তিনি চিন্তাশীল ভালো এক বুড়ো যাজক। তিনি এবং ইনেস খ্রিস্টান ধর্মের একই পথের অনুসারী। অতি স্বল্প সময়ে দুজনের ভিতর অত্যন্ত ঘনিষ্ঠতা সৃষ্টি হলো। শুরুতে আমি বুঝতে পারি এমন হতে পারে। কদিন যেতে না যেতে ইনেস ঠিক করে ফেলল সে সভ্য জগতে ফিরতে আগ্রহী নয়। তাছাড়া সেখানে কী বা টানত ওকে? এই যাজকের অনুসারী হয়ে সিস্টারহুড গ্রহণ করলো। পরবর্তীতে অত্যন্ত কঠোর নিয়ম মেনে চালিয়েছে নাটালের আশ্রম। নানা ধরনের গুণ এবং পৈতৃক বিশাল সম্পত্তির কারণে ওকে দ্রুত গ্রহণ করে সবাই। এর বেশ কবছর পর ওকে দেখি, তখন হতে চলেছে আশ্রমের মাদার সুপিরিয়র। খুব হাসি খুশি ছিল। আমাকে বলে সে সম্পূর্ণ আনন্দ খুঁজে পেয়েছে ধর্মের পথে। তখনও জানতে চাইনি অসুস্থ সময়ে কী ঘটেছে। অবশ্য বলে অস্বাভাবিক কিছু ঘটে। তবে পার্থিব জীবনে ওর কোনো কৌতূহল নেই, বিস্তারিত কিছু জানার আগ্রহ নেই তার। এতে স্বস্তি পেয়েছি। সত্যিকারের ঘটনা কিভাবে বলতাম? বিশ্বাস করতো আত্মবিশ্বাসী নান। আবার ফিরি রবার্টসনের বাড়িতে। ঠিক করলাম ওখানে একদিন থাকবো। বিশ্রাম নিলে পরিষ্কারভাবে পরিস্থিতি বুঝতে পারবে ইনেজ। ওকে বললাম আমার ফিরতে হবে নাটালে। জানতে চাইলাম সে কি ভাবছে। এক মুহূর্ত না ভেবে বলল আমার সঙ্গে রওনা হবে। বাবা যখন নেই তো এখানে বান্ধবহীন থেকে ধর্মের পথ থেকে দূরে থাকবে না। এরপর আমাকে দেখালো সিটিং রুমের মেঝের নিচে গোপন একটা জায়গা। ওর বাবা ওখানে লুকিয়ে রাখতো মদ। এই গর্তের নিচে দেখলাম কিছু ইট। সেগুলো সরাতে বেরিয়ে এলো বিপুল সোনার মোহর। রবার্টসন আগেই মেয়েকে জানিয়েছে তার খারাপ কিছু হলে ওগুলো যেন তুলে নেয়। মোহরের সঙ্গে পেলাম রবার্টসনের উইল, সিকিউরিটিজ, কৈশোরের কিছু অতীত চিঠি ও প্রেমপত্র। সঙ্গে রয়েছে তার মার দেয়া প্রার্থনা বই। ইনেজ ছাড়া কেউ জানতো না গোপন স্থানে এসব পাওয়া যাবে। সব তুলে নিলাম, তারপর তৈরি হতে লাগলাম যাত্রার জন্য। মোহর থেকে শুরু করে সবই তুলে দিলাম ওয়াগনে। ঠিক হলো সেরা গরুগুলো তাড়িয়ে নিয়ে যাওয়া হবে বাড়ি, এবং দোকান বুঝিয়ে দেয়া হলো টমাসকে। চুক্তি করলাম এখন থেকে অর্ধেক মুনাফা পাবে সে। উপকূলে এক ব্যাংকে রয়েছে রবার্টসনের অ্যাকাউন্ট, কাজেই প্রতি 6 মাসে একবার করে মুনাফার টাকা সেখানে পৌঁছে দেবে। পরবর্তীতে টাকা পৌঁছে দিয়েছে কিনা তা আমি বলতে পারি না, তবে দেখা গেল আমাদের কেউ ওই খামারে থাকতে রাজি নয়। তাছাড়া ওটা কিনবার মতো খদ্দের ছিল না, কাজেই যতটা যা করা গেল তাই করলাম। এরপর ঝলমলে একটা দিন দেখে রওনা হলাম আমরা ইনেজের কাছে জানতে চাইলাম ইনেজের কাছে জানতে চাইলাম এই এলাকা ছেড়ে চলে যেতে খারাপ লাগছে কিনা। না, খুশি মনে বলল, এখানে নরকে ছিলাম, আর কখনো ফিরতে চাই না। জুলুল্যান্ডের উপর সীমান্তে আবারও কাজে লাগলো জিকালির কবচ। আমার ধারণা ওটা যদি না থাকতো আমাদের সবাইকে মরতে হতো। যা ঘটে তার বিস্তারিত বর্ণনা দেব না,
তবে বিষয়টা ছিল দীর্ঘ এবং জটিল। শুধু এটা বলা যথেষ্ট, ওই ষড়যন্ত্র ছিল কেটেওয়ারোর বিরুদ্ধে আমসোলোপোগাসের। কিন্তু বিপদে পড়লাম আমরা সবাই। জানলাম আমসোলোপোগাসের বউ মোনাজি এবং তার প্রেমিক লাউসটা বিশ্বাস ভঙ্গ করেছে। আমসোলোপোগাসকে পাওয়ার জন্য সীমান্ত এলাকায় চোখ রাখছিল রাজার লোক। ধারণা করা হয় আগে হোক পরে আবার জুলুল্যান্ডে ফিরবে সে। আগেই খবর চাউর হয়ে যায় আমার সঙ্গে গেছে জুলু সর্দার। গুপ্তচরদের মাধ্যমে দ্রুত প্রচার হয়ে গেল আমি জুলুল্যান্ডের দিকে ফিরছি। কাজেই রাজার পরিবারের ঘনিষ্ঠ এক লোকের অধীনে জড়ো হলো একদল যোদ্ধা। সঠিক সময়ে আমাদের ঘিরে ফেলল তারা। তবে আক্রমণ করবার আগে ওই সর্দার কয়েকজন বার্তাবাহককে পাঠিয়ে দিল। বলে দেয়া হলো যদিও সঙ্গে রেখেছি সন্দেহজনক লোক, তারপরও আমার সঙ্গে রাজার শত্রুতা নেই। যদি রাজার সর্দারের হাতে তাকে তুলে দিই, কুঠার জাতির সর্দার আমসোলোপোগাস ও লোকদেরকে আমার কোনো ক্ষতি করা হবে না। বিনা বাধায় নিজ মালামাল নিয়ে চলে যেতে পারবো। আর যদি এ নির্দেশ পালন না করি, দেরি না করে হামলা চলবে। ফলাফল খুন হওয়া। বলে দেওয়া হয়েছে আমসোলোপোগাস ও তার পরিচিত কাউকে বাঁচতে দেওয়া হবে না, রাখা হবে না কোনো সাক্ষী। এই চরম ঘোষণার পর বাড়তি কোনো কথা বলার সুযোগ থাকলো না। বার্তাবাহকরা ফিরল রাজার সর্দারের কাছে। তার আগে বলল আমার জবাব নেয়ার জন্য আধ ঘন্টা পর ফিরবে। লোকগুলো চলে যাওয়ার পর থমথম করতে লাগলো চারপাশ। সবই শুনেছে আমসোলোপোগাস। যা ভেবেছি কি বলতে পারে তাই বলল সে। মাকুমাজান, আমি পৌঁছেছি দুর্ভাগ্যজনক এক যাত্রার শেষে। হয়তো সেটা অশুভ নয়। গিয়েছি মৃত মানুষদের খুঁজতে, বদলে পেয়েছি সাদা ডাইনির টিটকারি আর কিছু ছায়াকে। আসলে মৃতদের পেতে চাইলে একমাত্র উপায় তাদের সঙ্গে মিশে যাওয়া। এবার বোধ হয় সবাইকে যেতে হবে আমসোলোপোগাস। তা নয় মাকুমাজান, রাজার ছেলে আপনাকে যেতে দেবে সে অন্য কারো নয়, আমার রক্ত চায়। ওই অধিকার তার আছে। সত্যি আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছি। এসবের সঙ্গে আপনি কোনোভাবে জড়িত নন। আপনার অন্তর ওই সাদা চামড়ার মতোই ফর্সা, আর তাই ভাবছেন আমাকে ত্যাগ করবেন না। কিন্তু যদি লড়তেও চান, আপনার ভাবতে হবে ওয়াগনে বসা ওই বিষাদ চোখের কথা। তার জীবন নষ্ট করে দিতে পারেন না। নিজ হাতে আপনি তার দায়িত্ব নিয়েছেন, কাজেই যে করে হোক তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে হবে। এ কথার বিপরীতে কোনো জবাব খুঁজে পেলাম না। জানি না কি করব। জানতে চাইলাম কি করতে চায় আমসোলোপোগাস। এই ফাঁদ থেকে বেরিয়ে যাওয়া অসম্ভব। চারপাশ থেকে আমাদের ঘিরে ফেলেছে মাকুমাজান। আমি সেসব বীরের মতো লড়াই করে। মৃদু হাসল সে। আমার সঙ্গে যারা এখনও রয়ে গেছে তাদের নিয়ে লড়াই করব। আমার কপালে যা ঘটবে তাই ঘটবে ওদেরও। একটু দূরের ওই ঢিবির উপর উঠব, পিঠে পিঠ দিয়ে লড়ব রাজার কুকুরগুলোর বিরুদ্ধে। একটু অপেক্ষা করুন মাকুমাজান, দেখবেন কুঠারের মালিক আমসোলোপোগাস বা ওর যোদ্ধারা লড়ে মরতে জানে। নিশ্চুপ থাকলাম, জানি না কি বলবো। সবাই থমথমে পরিবেশে দাঁড়িয়ে আছি। দেখছি তিল তিল করে মুহূর্ত পেরিয়ে চলেছে। মাটিতে একটা বর্ষা গেঁথে গেছে বার্তাবাহকরা। দীর্ঘ হয়ে উঠছে ওটার ছায়া। বর্ষার সামনে একটা দাগ টেনে গেছে। যখন ওটাকে স্পর্শ করবে ছায়া, পেরোবে সময়, তখনই জবাব নেওয়ার জন্য হাজির হবে তারা। মৃত্যুর মতো স্তব্ধতা চেপে ধরেছে আমাদের। তারই ভিতর কে সামান্য কেসে উঠল। কণ্ঠ শুনে বুঝলাম ওটা হ্যান্স। ওর কোনো বক্তব্য আছে কি বিরক্তি নিয়ে জানতে চাইলাম। মাটিতে বসে ছেঁড়া হ্যাটের অবশিষ্ট দিয়ে নিজেকে বাতাস দিচ্ছে। ফাঁকা চোখে চেয়ে আছে আকাশের দিকে। তেমন কিছু না, বাস শুধু এটা বলবো, ওই জুলু হায়নারা উত্তরের নরখাদকদের চেয়ে বেশি ভয় পায় জিকালির মাদুল্লিকে। তাদের খুব কাছে থাকে জিকালি।
আপনার মনে পড়ে বাস আমরা যখন জুলুল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি তখন বাধা দিতে এসেছিল, কিন্তু পরে মাটির উপর হুমড়ি খেয়ে পড়ে। ঠিক কি বলতে চাও হ্যান্স? জানতে চাইলাম। ওদের কি জিকালির মাদুলি দেখাবো? দেখিয়ে লাভ কি বাস? ওরা তো আগেই আপনাকে যেতে বলেছে। বিষাদ চোখ আমি গরু, ওয়াগনের চালক আর রাখাল, সঙ্গে সব মালামাল। সব নিতে পারেন আপনি। তাহলে মাদুলি দেখিয়ে আপনার লাভ কি? কিন্তু ওই মাদুলি যদি ঝুলতে থাকে আমসলপো গাছের গলা থেকে, আর সে যদি দেখায় ওদের? শুনেছি যারা অনুমতি ছাড়া জিকালির মাদুলি স্পর্শ করে তারা 3 চাঁদ পেরোনোর আগে মারা পড়ে। এখন কথা হচ্ছে বাস, দেখুন না কি ঘটে। আবারও আকাশের দিকে চেয়ে রইল হ্যান্স, বার কয়েক শুকনো কাশি দিল। ডাচ ভাষায় হ্যান্স যা বলেছে জুলুতে আমসলপো গাছকে জানালাম। জবাবে নিরাসক্ত স্বরে মন্তব্য করলো, ওই বাটকু হলদে লোকটার নাম এমনিতে অন্ধকারে আলো দেয়া হয়নি। তাবিজ দিয়ে চেষ্টা করে দেখতে পারি, যদি ব্যর্থ হই মরতে দেরি হবে না। ভাবছি আনুষ্ঠানিকতা করব। এ প্রথম কবচ খুলছি। তারপর দ্বিধা না করে ওটা খুলে পরিয়ে দিলাম আমসলপো গাছকে। তালি সমান ঢাকা পড়ল ওর কম্বলের নিচে। এর কিছুক্ষণ পর ফিরল বার্তাবাহকরা। এবার তাদের সঙ্গে এলো সর্দার নিজে। স্বাগত জানালো আমাকে। সামান্য চিনি তাকে। গরুর একটা পাল বিক্রি করার সময় একই সঙ্গে কাজ করেছিলাম। সামান্য চিনি তাকে। গরুর একটা পাল বিক্রি করার সময় একই সঙ্গে কাজ করেছিলাম। এর সঙ্গে টুকটাক আলাপ হলো। তারপর তুলল আমসলপো গাছের বিষয়ে। দীর্ঘ ব্যাখ্যা দিল। বদলে বললাম, আমি তার বর্তমান অবস্থা বুঝতে পেরেছি, কিন্তু যে লোক জাদুকর জিকালির মাদুলি পরেছে তাকে ঘাটানো ঠিক হবে না। নিজে জিকালি পরিয়ে দিয়েছে তাকে। এ কথা শুনে চমকে গেল সর্দার। অক্ষিকোটর থেকে বেরিয়ে আসতে চাইল চোখ দুটো। পথ উন্মুক্তকারীর মাদুলি? বেসুরে স্বরে বলল, ও বুঝেছি। কুঠার জাতির সর্দারকে কেন শেষ করা যায় না? কার সাধ্যি জাদুকরের বিরুদ্ধে কিছু করে? তাই আসলে, জবাবে বললাম। আর নিশ্চয় জানো, ওই মাদুলি আর ওটার বহনকারীর বিরুদ্ধে যারা লড়বে তারা ভয়ঙ্করভাবে মরবে 3 চাঁদের ভিতর। শুধু তাই নয়, শেষ হবে তার বংশ। এ কথা শুনেছি। করুণ একটা হাসি দিল সে। আর এবার তুমি বুঝবে ওটা সত্যিই কাজ করে। খুশি খুশি স্বরে বললাম। এবার আমসলপো গাছকে সরিয়ে নিয়ে আলাপ করতে লাগলো সে। আমি তাদের কথা কান পেতে শুনতে গেলাম না। তবে কিছুক্ষণ পর ফিরল আমসলপো গাছ। জরাসরে বলতে শুরু করলো। সবাই শুনতে পেল ওর কণ্ঠ। সে আমাকে কোনোভাবে জড়াতে চায়নি। সঙ্গী যোদ্ধাদের নিয়ে যাবে রাজার বাড়িতে। কেউ যদি ওর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে থাকে তার সঠিক বিচার হবে ওখানে। রাজার সর্দার জিকালি তাবিজের শপথ করে বলেছে সে এবং তার দল আমসলপো গাছের নিরাপত্তা নিশ্চিত করবে। কেউ ক্ষতি করতে চাইলে তা ঠেকানো হবে। আর যদি আমসলপো গাছ বা ওর দলের কারো ক্ষতি হয়, ভয়ঙ্কর অভিশাপে পরদিন ভোর হওয়ার আগেই শেষ হয়ে যাবে রাজার সর্দার। সরাসরি রাজার সর্দারের কাছে জানতে চাইলাম সে এসব বলেছে কিনা। জবাবে বলল, হ্যাঁ, তাকে দায়িত্ব দেয়া হয় আমসলপো গাছকে জীবিত নিয়ে যেতে। সে যদি না যেতে চায় সেক্ষেত্রে তাকে হত্যা করতে হবে। এবার আমসলপো গাছকে ডেকে নিয়ে গেলাম ওয়াগনের কাছে। ভঙ্গি নিলাম, কিছু জিনিস বুঝিয়ে দিচ্ছি। নিচু স্বরে আলাপ করতে লাগলাম। জবাবে আমসলপো গাছ জানালো ব্যবস্থা করা হয়েছে। রাতের আধারে সঙ্গীদের নিয়ে পালিয়ে যাবে সে। আপনি নিশ্চিত থাকুন মাকুমাজান, বলল আমসলপো গাছ। আমি যদি পালাতে না পারি ওই সর্দার বাঁচবে না। কথা হয়েছে তার পাশে হেঁটে যাব। যদি দেখি বিশ্বাস ভঙ্গ করতে চলেছে কুঠার দিয়ে ফাঁক করে দেব তার মোটা মাথা। মাকুমাজান যোগ করল। আমরা একই সঙ্গে দীর্ঘ অভিযানে গেছি। অদ্ভুত বহু কিছু দেখেছি যা জগতে দেখা যায় না। পাগলের মতো লড়াই করেছি। হত্যা করেছি অসভ্য রাজা রেজুকে।
এসব এক জীবনের জন্য যথেষ্ট। এই অভিযান সফল হলেও তা এখন শেষ হতে চলেছে। সব কিছুর শেষ বলে কথা থাকে, কাজেই এখন আমরা ভিন্ন পথে যাব। তবে মন বলছে আমাদের আবারও দেখা হবে। মনে করি না নতুন এই অভিযানে সদ সদ্য সদস্যদের সঙ্গে মরব অভিযানের সদস্যদের সঙ্গে মরব। তবে তার দলের সবাই মরতে চলেছে। মনে করি না নতুন এই অভিযানে সর্দারের সঙ্গে মরব, তবে তার দলের সবাই মরতে চলেছে। তিক্তস্বরে বলতে লাগলো আমসোলোপোগাস। তবে তখন ওর কথার অর্থ পরিষ্কারভাবে বুঝতে পারিনি। মাকুমাজান, আমার মন বলছে আবার দেখা হবে। তখন মস্ত এক যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব আমরা। ওটা হবে আমাদের শেষ লড়াই। সাদা ডাইনি এ কথাই বলেছে। আমি যা বললাম তা হয়তো এসেছে জিকালির তাবিজের কাছ থেকে। কোনটা ঠিক বলতে পারবো না, তবে আশা করি আমার উপর ভর করেছিল সত্যিকারের আত্মা। আপনি সাদা আর আমি কালো, আপনি ক্ষুদে আর আমি বিরাট, আপনি ভদ্র এবং চতুর, তার বিপরীতে আমি হিংস্র এবং কুঠারের ফলার মতো খোলা। তারপরও আমি আপনাকে ভালোবাসি মাকুমাজান। আমরা যেন একই মায়ের পেটের ভাই, একই ক্রালে বড় হয়েছি। যা হোক, এখন অপেক্ষা করছে রাজার সর্দার। আমরা কথা বলছি, তাই সন্দেহ ঢুকে গেছে তার মনে। কাজেই আপাতত বিদায় মাকুমাজান। যদি বেঁচে থাকি পরে মাদুলি পৌঁছে দেব জাদুকর জিকালির কাছে। আর যদি মরি তার কোনো আত্মা পাঠিয়ে দেবে আমার হাড়গোড় থেকে মাদুলি সরিয়ে নিতে। তোমাকেও বিদায়, হলদে মানুষ। হ্যান্সের দিকে পা বাড়ালো আমসোলোপোগাস। ঘুরঘুর করা কুকুরের মতো হাজির হয়েছে হ্যান্স। যেন নিশ্চিত নয় ওকে স্বাগত জানানো হবে কিনা। সবাই তোমাকে ভালো নাম দিয়েছে, অন্ধকারের আলো। আমি খুশিতে তোমার সঙ্গে পরিচিত হয়েছি। তুমি সাপের মতো সবল দাও, ভাবো শেয়ালের মতো। কেউ দাঁত খিচালে সরে যেতে পারো। হ্যাঁ, বিদায়, কারণ আমার মন বলছে আর কখনো দেখা হবে না। এবার বিশাল ওই কুঠার কাঁধের উপর তুলে নিল আমসোলোপোগাস। আমাকে জুলু নিয়ম অনুযায়ী সালাম দিল। সর্দার বাবা, বিশাল সর্দার বাবা, আপনি অনেক অতীত হতে এসেছেন। এর মাধ্যমে আমাকে নিজের উপর স্থান দিল সে। এই একই কাজ করলো গোরাকো ও অন্য জুলুরা। তার ভিতর থাকলো প্রচুর প্রশংসা। পরের মিনিটে রাজার সর্দারের সঙ্গে চলে গেল আমসোলোপোগাস। খেয়াল করলাম ওর দীর্ঘ সরু আঙুলগুলো তবলা বাজিয়ে চলেছে কুঠারের হাতলে। ভালো লাগছে যে লোকটা ওর কুঠার নিয়ে বিদায় হয়েছে। বড় করে শ্বাস ফেলল হ্যান্স। খানিক আনমনে বলল, পোষা সিংহের সঙ্গে একই ঘরে ঘুমানো ঠিক, তবে রাতের পর রাত পেরোলে ভাবতে হয় কখন না জানি কম্বল সরিয়ে চুল আশ্রে দেবে থাবা দিয়ে। হ্যাঁ, সত্যিই আমি খুব খুশি। অর্ধেক পোষা সিংহ বিদায় নিয়েছে। আমার তো কখনো মনে হয়েছে ওকে বিষ দেওয়া উচিত, নইলে ভালোভাবে ঘুমাতে পারবো না। শুনেছেন বাস, ও আমাকে সাপ বলে ডাকতো। সাপের আর কি আছে বিষ ছাড়া? বাস, আমি কি ওয়াগনের সঙ্গে সার জুড়ে দিতে বলবো? আমাদের সঙ্গে এমনিতে জাদু করের মাদুলি নেই। তার উপর মনে হচ্ছে রাজার সর্দারের কাছ থেকে যত দূরে সরব ভালো হবে। তুমিই তোকে মাদুলি দিতে বললে হ্যান্স, বললাম। হ্যাঁ বাস, মনে হয়েছে আমসোলোপোগাস মাদুলি নিয়ে বিদায় হলেই ভালো। অনেক খারাপ হতো আপনার কাছে মাদুলি থাকলো, কিন্তু রয়ে গেল আমসোলোপোগাস। বাস, এ রাজ্যের রাজা চাইলে যে কাউকে খুন করতে পারে। তার সঙ্গে যে বিশ্বাস ভঙ্গ করেছে তার সঙ্গে চললে আমাদেরও মরতে হতো। এই রাজা টুলের উপর বসে রাজকীয় ছালাম নেয়। মরা রাজাকে কেউ ছালাম দেয় না বাস। সেই রাজা আগে যত বড় মানুষ থাকুক। আর সবচেয়ে খারাপ সেই রাজা যে ক্ষমতা পাওয়ার আগে ছিল নিজে বিশ্বাসঘাতক। 25 ফিরে বুড়ো জিকালির সঙ্গে দেখা করতে গেলাম। তাহলে দেখছি নিরাপদে ফিরেছেন মাকুমাজান, বলল সে। আমি আগেই বলেছি, ঠিকভাবে ফিরবেন।
আপনার অভিযানে কি ঘটলো জানতে চাইব না। বুড়ো হয়ে গেছি, লম্বা কাহিনী ক্লান্ত করে দেয়। তাছাড়া নিশ্চয় বিস্ময়কর কিছু ঘটেনি যে শুনতে হবে। আপনাকে যে কবজ দিই তা কোথায়? এবার ফিরিয়ে দিন। ওটা ওর কাজ শেষ করেছে। ওটা নেই। দিয়েছি কুঠার জাতির আমতলো পোগাসকে। নইলে ওকে মেরে ফেলতো রাজার লোক। ও হ্যাঁ, তাই তো করেছেন। একদম ভুলেছি। এই যে ওটা। আলখেল্লা সরিয়ে গলা দেখিয়ে দিল। কণ্ঠ থেকে ঝুলছে বিশ্রী লকেট। প্রায় আদর করে বলল, আপনি এটার একটা নকল চান মাজান? চিঠি হিসাবে রেখে দেবেন। তাই যদি চান খোদাই করে আরেকটা তৈরি করে দেব। না, সরাসরি মানা করে দিলাম। চাই না। আমসোলোপোগাস এসেছিল, হ্যাঁ, দেখা করে গেছে। আর সেজন্য আপনার কাছ থেকে দ্বিতীয়বার ওই অভিযানের কাহিনী শুনতে চাইনি। কোথায় গেছে সে? কুঠার জাতির ওই শহরে? না মাকুমাজান, সে ওখান থেকে এসেছে, তবে মনে করি না আর কখনো ফিরবে। কেন যাবে না জিকালি? কারণ ওর অভ্যেস ঝামেলা তৈরি করা। তাই পিছনে রেখে এসেছে লাশ। মারা পড়েছে লাউস্টা নামের এক লোক। আমচলোপোগাস যাত্রা করার আগে নিজের বদলে তাকে সর্দারি দিয়েছিল। ওই লোকের সঙ্গে দায়িত্ব পায় এক মেয়ে লোক। নাম ছিল তার মোনাজি। এই মেয়ে ছিল আমসোলোপোগাসের বউ, বা বলা যায় লাউস্টার। এটাও হতে পারে মেয়েটা একই সঙ্গে দুজনের বউ ছিল। আসল যে কি ঠিক মনে পড়ছে না। এই মেয়ে লোকের ব্যাপারে অনেক কাহিনী শুনেছি। যাই হোক, আমচলোপোগাস এক কোপে ওই মেয়ে লোকের মাথা আলাদা করে দেয়, বাধ্য করে লাউসটাকে লড়াই করতে। সে লোক হাতে ঢাল তুলবার আগেই মারা পড়ে। তার বুদ্ধির কাজ হতো আমসোলোপোগাস মরলে পরে ওর বউকে নিজের রান্নার কাজ দেয়া। আমসোলোপোগাস এখান থেকে কোথায় গেছে? নতুন এসব তথ্য পেয়ে মোটেও বিস্মিত হয়নি। জানি না, জানতেও চাই না মাকুমাজান। ভবঘুরে হয়ে গেছে। আরও অনেক দিন পর আপনার সঙ্গে দেখা হলে সবই শুনবেন। তার ধারণা আবারও আপনার সঙ্গে দেখা হবে। শুনে রাখুন, সিংহের ওই ছানা ঠিক সেই চাকার মতো, কিন্তু বুদ্ধি কম। আমচলোপোগাস সত্যিকারের লড়াকু। হাত দুটো লম্বা, চোখ বহু কিছু দেখে। দারুণ চালাতে পারে কুঠার, কিন্তু সে আমার কোনো কাজে আসবে না। এমন অনেক লড়াকু মানুষ দেখেছি। ওকে 3বার মানুষ করতে চেয়েছি, দিতে চেয়েছি রাজকীয় আলখেল্লা, কিন্তু প্রতিবার চলে গেছে। কাজেই ওকে আর সুযোগ দেব না। দূরে যাক কাঠঠোকরা আমসোলোপোগাস। আমি প্রায় ভাবতে শুরু করি, যদি মাদুলি না দিতেন তো ভালোই হতো। তাহলে রাজার লোক শেষ করতো ওকে। অনেক বেশি জানে আমসোলোপোগাস। আবারও কুঠার তুলে লড়তে গেলে বকবক শুরু করবে। মাকুমাজান, লড়তে পারলে অন্তরে সুখ পায় আমসোলোপোগাস। আর ওই লড়াই শেষ করবে ওকে। একদিন নিজ চোখে দেখবেন। পথ উন্মুক্তকারী। তোমার বন্ধুর ভাগ্য বিপর্যয় ঘটেছে, অথচ তোমাকে বিচলিত মনে হচ্ছে না। বিদ্রুপের সুরে বললাম, সত্যিই বিচলিত নই মাকুমাজান। আসলে আমার কোনো বন্ধু নেই। বুড়োদের কাজে যারা লাগে সেসব যুবা সত্যিকারের বন্ধু। তারা যদি ব্যর্থ হয়, বুড়োরা বাধ্য হয়ে অন্য কাউকে খুঁজে নেয়। বুঝলাম জিকালি, বুঝতে পেরেছি তোমার কাছ থেকে কি আশা করা যায়। বিদঘুটে সুরে হেসে উঠল জিকালি। তারপর বলল, হ্যাঁ, এটা ভালো যে আপনি কিছু আশা করেন মাকুমাজান। আপনি অতীতের মতো ভবিষ্যতেও সাহসী থাকবেন। আমসোলোপোগাসের মতো বোকামি করবেন না। আপনি জানেন না, দক্ষ কামারের মতো জ্বলন্ত কুণ্ড থেকে বের করি আমি বর্ষা, তুলে দিই আপনার হাতে। ওই বর্ষা পোক্ত হয় মানুষের রক্ত মেখে, অথচ আপনার মনকে রাখি নিষ্পাপ। হাত থাকে পরিষ্কার মাকুমাজান। আপনার মতো বন্ধু খুব কাজে আসে, কাজেই পুরস্কার দিতে হয়। বুড়ো জাদুকর কিছুক্ষণ ঝিমিয়ে থাকলো। সে সুযোগে তার কথাগুলো ভাবতে লাগলাম। দেখবার মতো অনৈতিকতা ওর ভিতর, তারই উল্টো দিকে রয়েছে নৈতিকতা, বা তার চেয়ে বেশি কিছু। হঠাৎ বিরাট মাথাটা ঝাঁকিয়ে জানতে চাইল জিকালি, কোথায় সাদা রানীর বার্তা?
বলেছে রাতের স্বপ্নের ভিতর তুমি বড় বেশি জ্বালাতন করো জিকালি। কথা ঠিক, কিন্তু আমি যদি ওরকম না করি সে কি জানতে চাইবে সব কি জন্য? আমি তো বাতাসে শুনতে পাই তার কথা, বা বাদুরের ঝাপটির ভিতর। আর যাই হোক মাকুমা যান, সে মেয়ে মানুষ, বছরের পর বছর চুপচাপ বসে থাকে, খাওয়া দাওয়া ছাড়া বাকি সময় ভাবতে থাকে অতীত, দেখতে থাকে ভবিষ্যতের স্বপ্ন, কোনো কাজ নেই। আর তাই একবার ভেবেছি আপনাকে ঠেলে দেব ওর জালের ভিতর। জানি না কিভাবে মন শক্ত করে ছেড়ে দিল, নইলে আপনার জীবন আর আত্মা শুষে নিত। ধারণা করি সর্বক্ষণ আপনাকে টিটকারি দিত, তারপর সন্তুষ্ট হলে ফুরিয়ে যাওয়া ফলের মতো ছুঁড়ে ফেলে দিত। হয়তো আপনাকে নিজের পাশে রাখত, কিন্তু সেক্ষেত্রে আপনি হয়ে উঠতেন তার পথের বাধা। তার স্বাভাবিক পথ বদলে যেত। বোধহয় এখন অন্য অভিযাত্রীদের জন্য অপেক্ষা করছে, তাদের অভ্যর্থনা দেবে। একবারও বলবে না রাতের অতন্ত প্রহরী নামের এক লোক ওর উপকার করেছে, তারপর রাতের আধারে মিলিয়ে গেছে। আমি তো তার কষ্টকর ঘুমের ভিতর জ্বালাতন করি, কিন্তু এ গরিব বুড়ো অসভ্য ওঝার জন্য আর কি খবর দিয়েছে সে। এবার আয়েশার মন্দিরে সেই ছবির কথা তুললাম। গামলার পানির ভিতর ফুটে উঠেছে রাজার ক্রাল, সামনে দুজন লোক দেখছে রাজার মৃত্যু। কথাগুলো কান পেতে শুনল জিকালি, তারপর অশুভ সুরে হেসে উঠল। ওহো হো, তাহলে সব ঠিক চলবে, তবে পথ অনেক লম্বা। সাদা রানী আপনাকে স্বর্গের আগুন দেখিয়েছে, কিন্তু এই মর্তে কখনো পানির ভিতর সত্য ছাড়া অন্য কিছু দেখাতে পারবে না। যারা দেখতে পারে তাদের এমনই নিয়ম। মাকুমা যান, আপনি আমার হয়ে ভালো কাজ করেছেন, সেজন্য মজুরিও পেয়েছেন। জগতের কিছু না চেয়ে দেখতে চেয়েছেন মরা মানুষ, আর যত খুশি দেখতে পেয়েছেন। হ্যাঁ, তিক্ত ফল দিয়ে তৈরি জুস পেয়েছি। ঝাল ঝরতে ঝাল ঝাড়তে চাইলাম, ওটা খেয়ে গলা জ্বলছে, বিকৃত হয়ে গেছে মুখ, এখন পর্যন্ত ভারী হয়ে আছে পেট। জিকালি, ওই মেয়ে মিথ্যা দিয়ে ভরে দিয়েছে আমার মন। এত সাহস করে বলা যায় না মাকুমা যান, মোটেই বলা যায় না। তবে ওই মিথ্যাগুলো মিষ্টি ছিল, তাই না? এটা বুঝি ওগুলোর ভিতর ছিল জ্ঞানের কথা। 10 বছর পর ভেবে দেখবেন, অনেক সত্যি কথা বেরিয়ে আসবে। ছিল শুধু মিথ্যা, মিথ্যা আর মিথ্যা, কিন্তু সেসব মিথ্যার আড়ালে ছিল সত্য। মাকুমা যান, সাদা ডাইনি ছিল নেকাবের আড়ালে, আপনি ওই নেকাব সরিয়ে দিয়েছেন, আর সেখানে যা দেখেছেন তাতে হাঁটু গেড়ে বসতে হয়েছে আপনাকে। আপনি হঠাৎ করে সত্যের বিশাল সোনার পাহাড় দেখতে পেয়েছেন। সব পুরুষ ওটা খোঁজে, কিন্তু দেখা পায় খুব কম মানুষ। মিথ্যা, শুধু মিথ্যা, সবই মিথ্যা। তবে বলবো মাকুমা যান, ওসব মিথ্যার ওপাশে ওপাশে থাকে অপূর্ব এক চিরকালীন সত্য। ওহো হো, ওহো হো। ভালো থাকুন রাতের অতন্দ্র প্রহরী, ভালো থাকুন। আপনি সব সময় সত্য খুঁজেছেন। রাতের পর আসে ভোর, আর মৃত্যুর পর আসে মাকুমা যান, কি আসে? একদিন সবই বুঝবেন, কারণ সব সময় নেকাব ওঠে। ঠিক যেমন চাতুরি করে কথা বলেছে সে দেশের সাদা ডাইনি। মাকুমা যান। সমাপ্ত।